তো আমরা যখন রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলছি, নর্মালি যেটা আমরা বলি 0.8 থেকে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট একটা রিকোয়ারমেন্ট আমরা মেনটেন করি। বাট সেটা কিন্তু আবার যেটা আমি বললাম যে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল সেটা কিন্তু টাইট্রেট হতে পারে। সেটা কারোর জন্য ইনক্রিজও হতে পারে। ইনক্রিজ আমরা কখন করি? যারা ধরো এক্সারসাইজ করছে, ফুল ফ্লেজেড যারা অ্যাক্টিভিটি করে, বা জিমে যারা ফুল ফ্লেজেড এক্সারসাইজ করে, তো সেখানে একটা মাসেল ব্রেকডাউন হওয়ার কিন্তু বেশি সম্ভাবনা থাকে। তো সেখানে তখন কিন্তু আমরা এই রিকোয়ারমেন্টে তাদেরকে অ্যাডভাইস করি। তাদের হয়তো আরো বেশি রিকোয়ারমেন্ট হতে পারে। বা কারুর ধরো বয়স বিশেষে, হ্যাঁ, বয়সের সাথে সাথেও কারুর বয়স বাড়ছে, তো সেখানে আমরা জানি যে মাসেল লসটা ইজ ভেরি এভিডেন্ট, ভেরি ন্যাচারাল। তো সেখানেও কিন্তু আমাদের তখন প্রোটিন রিকোয়ারমেন্টটা তোমার টাইট্রেট হয়। বা কারুর ধরো কেউ ওয়েট লসের জন্য এসেছে, ওজন কমানোর জন্য এসেছে, সে মাসেলসকে আরো সেভ করতে হবে, মাসেলসকে বাঁচাতে হবে, তো সেখানেও কিন্তু আমাদের এই টাইট্রেশন গুলো হয়। সো বেসিক্যালি ইন আ নাটশেল যদি আমি বলি, বডিতে আমাদের প্রতিদিন যে একটা প্রোটিনের ব্রেকডাউন বা একটা রিপেয়ার সাইকেল চলতে থাকে, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের প্রোটিনকে মেনটেন করতে হয়। যে কোনো মাসেল লসকে আটকাবার জন্য বলো, বা যারা ধরো এই যে উইকনেস ফিল করে কোনো রিকভারি পারপাসে, এগুলোর জন্য কিন্তু প্রোটিনই আমাদের সর্বে সর্বা। প্রোটিন দেখো, প্রোটিন আমাদের মেইনলি দু ধরনের হয়, একটা হলো প্লান্ট প্রোটিন, একটা হলো আমাদের অ্যানিমাল প্রোটিন। তো এবার এই যে আমরা অ্যামাইনো অ্যাসিড নিয়ে এতক্ষণ কথা বললাম, তো প্রোটিন হলো এই ছোট্ট ছোট্ট এরকম ইউনিটের মতো, যেগুলোকে আমরা অ্যামাইনো অ্যাসিড বলি, এবং সেগুলো দিয়ে আমাদের প্রোটিন ব্লকস গুলো কিন্তু তৈরি হচ্ছে। অ্যানিমাল প্রোটিন মানেই সেটা আমরা কমপ্লিট প্রোটিন ভেবে থাকি। কমপ্লিট প্রোটিন কেন? বিকজ এখানে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকে। আর প্লান্ট প্রোটিন কি হয়? প্লান্ট প্রোটিনকে আমরা ইনকমপ্লিট সোর্স অফ প্রোটিন বলি। কেন না? সেখানে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড মিসিং থাকে। সেই জন্যই আমরা বলছিলাম যে ওই কম্বিনেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আজকে আমরা কম্বাইন করে জিনিসটাকে খাচ্ছি। আমি একটা এখানে ছোট এক্সাম্পল দিতে পারি। যেমন আমরা এই যে রাইস উইথ ডাল কম্বিনেশন নিয়ে কথা বলছিলাম, তো ভাতে লাইসিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটার পরিমাণ কিন্তু কম, এবং ডালে লাইসিন বলে এই যে অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে যে কথা বলছি, সেটার পরিমাণটা কিন্তু আবার বেশি। তাহলে আমি যদি ওই লাইসিন অ্যামাইনো অ্যাসিডটাকে আমার শরীরে পর্যাপ্ত মেনটেন করতে চাই, বা কমপ্লিট হিসেবে পেতে চাই, তাহলে আমাকে দুটোকে কম্বাইন করে নিতে হবে। তাহলে রাইস প্লাস ডাল টুগেদার বিকামস আ ভেরি গুড কম্বিনেশন উইচ মেক্স আ কমপ্লিট সোর্স অফ প্রোটিন। তো এখানে সেই কারণে আমি বললাম যে মিক্স করলেই আমরা প্রোটিনের কিন্তু ফুল পাওয়ারটাকে অ্যাবজর্ব করতে পারবো। আর অনেকের একটা প্রশ্ন থাকে যে ম্যাম, যারা পিওর ভেজিটেরিয়ান, তো তারা কি করে? তারা তো অ্যানিমাল প্রোটিন নেয় না। তো পিওর ভেজিটেরিয়ানদের কোনো টেনশন নেই, এখানে কম্বিনেশনটাকে ঠিক রাখতে হবে। ধরো সে ফর এক্সাম্পল আমি ডাল নিলাম, ডালের সাথে আমি বললাম একটু পনির তুমি মিক্স করে নাও। বা আমি একটা ডাল নিলাম, ডালের সাথে হয়তো তাদেরকে বললাম একটা দই তার সাথে, বা একটা ইয়োগার্ট তার সাথে অ্যাড করে নাও। তো এখানেই তোমার প্লান্ট এবং অ্যানিমাল প্রোটিনের কম্বিনেশন হয়ে গেল, যেখান থেকে তারা কমপ্লিট প্রোটিনের সোর্স পেতেই পারে। অনেক আমার পেশেন্টরা বলে যে ম্যাডাম, ডিনারে না বেশি প্রোটিনটা নেওয়া যায় না। এটা এটা দেখবে খুব সাধারণত আমাদের সকলের বাড়িতে হয়। মানে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে রাত মানে একটু হালকা খাবার, হালকা খাবার মানে সেটা একটা রুটি সবজি হয়ে গেল, ব্যাস আমার পেট ভরে গেল। বাট সেটা তো নয়। আমরা যখন প্রোটিনের পরিমাণটা যখন আমরা একটা পেশেন্টকে ঠিকভাবে ক্যালকুলেট করে দিই, তো আমার চেষ্টা এটাই থাকে যে প্রত্যেকটা মিলে আমি যেন সেটাকে ব্যালেন্স ভাবে দিতে পারি। বাট আমি একটা কথা এখানে বলবো, আমাদের যে বডি একেবারেই কি হয় জানো তো, বেশি পরিমাণে এক মানে একই পয়েন্ট অফ টাইমে খুব বেশি লোড ও নিতে পারে না। এটাও কিন্তু আবার ঠিক। সো বডিকে ওই টাইমটাকে দিতে হবে যে সে যাতে লিমিটেড পরিমাণে সুন্দর দ্য মর্নিং টাইম, মানে সকাল থেকে শুরু করে রাত অব্দি থ্রু আউট দ্য ডে, সে যেন ইকুয়ালি জিনিসটাকে সেগ্রিগেট করতে পারে। তো সেই জন্য আমার কাছে প্রোটিন ডিস্ট্রিবিউশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আমি ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে ম্যাক্সিমাম প্রোটিন সাপোর্টটাকে দেওয়ার চেষ্টা করব, ফলোড বাই কারুর যদি কোনো ইভিনিং স্ন্যাক্স বা মিড মর্নিং টাইমে কিছু খাওয়ার প্রয়োজন হয়, তো সেখানেও কিন্তু আমাদের টার্গেট থাকে যে প্রোটিন রিচ
সেগুলোকে দেওয়ার, এবং প্রোটিনের এই ব্যালেন্স তোমাকে তো মেনটেন করতেই হবে, কেন কি রিপেয়ারিং এর জন্য আমাদের কিন্তু দরকার। তো এইবার আমি এটাই বলবো যে অনেকের টেন্ডেন্সি থাকে যে আমি হয়তো সকালেই শুধু প্রোটিন নিলাম, দুপুরে নিলাম না, রাত্রে নিলাম না, তখন কিন্তু সেটা অসুবিধা, সেইভাবে কিন্তু প্রোটিন কাজ করে না। তো আমার মতে আমরা যদি প্রোটিনটাকে ঠিকভাবে থ্রু আউট দ্য এন্টায়ার ডেজ মিল যদি ঠিকভাবে সেগ্রিগেট করতে পারি, তাহলে দেখবে আমাদের এই যে বারে বারে খিদে পাওয়া বা ওভার ইটিং ব্যাপারটা, এগুলো কিন্তু অনেকটা স্টেবল হয়, এবং এনার্জি লেভেলের দিক দিয়েও কিন্তু আমরা অনেকটা স্টেবল থাকতে পারবো। যখন প্রোটিন নিয়ে কথা বলি, আমরা প্রোটিনের গুণ অনেক কিছুই আমরা শুনলাম, বাট জানো তো এটা কথাতেই আছে যে কোনো কিছু বেশিও আবার কিন্তু তারও একটা ডেলিটেরিয়াস এফেক্ট বা তারও কিন্তু একটা সাইড এফেক্ট থাকে। তো আমরা যেটা নর্মাল রেঞ্জ নিয়ে বললাম যে 0.8 থেকে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, সেটা নর্মাল। আবার যেটা বললাম যে কারুর যদি ওয়েট লসের প্রয়োজন হয়, কারু কেউ যদি বেশি ওয়ার্কআউট করে, তখন আমরা সেটা আবার 1.2 to 1.6 এর মধ্যে একটা রেঞ্জ ভ্যারি। তো এই রেঞ্জটা হলো আমাদের সেফ এবং বেনিফিশিয়াল, যেটা সকলের দরকার। এবার এক্সেস, এক্সেস কখন হয় বলতো? যখন দেখবে আজকাল তো আমাদের সোশ্যাল মিডিয়ার জামানা, আজকে আমরা কিছু একটা শুনলাম, আচ্ছা এটা করলে নাকি ভালো হবে, বা এত যদি আমি প্রোটিন নিই তাহলে হয়তো আমার শরীর ভালো হবে, বা আমি হয়তো ইনফ্লুয়েন্সড হয়ে যাই খুব সহজে, যে আমি দেখলাম যে আচ্ছা আমারই গ্রুপের বা আমারই এজ গ্রুপের একটা ছেলে বা জিমে গিয়ে সে তো বেশ বডি বডি বানাচ্ছে, এবং তাকে তার ট্রেনার সাজেস্ট করেছে যে তাকে এতটা প্রোটিন নিতে হবে, তার মানে হয়তো আমারও সেই প্রোটিন দরকার। সো এগুলো আমরা অনেক সময় কিন্তু এই ধরনের জিনিসের মধ্যে পড়ে গিয়ে আমরা এই ধরনের স্টেপস কিন্তু নিয়ে ফেলি। তো সেখানে কিন্তু কিছু পসিবল রিস্ক অবশ্যই হতে পারে। প্রথম যেটা রিস্ক, আমরা আই থিঙ্ক নিডলেস টু সে আমরা সবাই জানি, সেটা হলো কিডনির ওপর কিন্তু একটা স্ট্রেস পড়ে। কারণ কি এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের এক্সিস্টিং যে কোনো কিডনির ইস্যু আমরা সেখানে কিন্তু প্রোটিনটাকে খুব বুঝে শুনে, ইটস নট অ্যাবাউট যে প্রোটিন বন্ধ করে দেওয়া, বাট প্রোটিনটা কতটা প্রোটিন, কি ধরনের প্রোটিন দেওয়া উচিত, যাতে সেটা আমাদের কিডনিজ এর জন্য একটা হেলদি ফাংশনিং এর মাধ্যমে যেতে পারে, সেটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হয়। তো টু মাচ অ্যামাউন্ট অফ প্রোটিন কোনো হেলথ প্রফেশনালের পরামর্শ না নিয়ে যদি আমরা নিই, সেটা কিন্তু সেখানে একটা স্ট্রেস ফেলতে পারে। সেকেন্ড ইম্পর্টেন্ট রিস্ক তোমার হতে পারে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন নিয়ে যখন আমরা কথা বলি, কারণ কি প্রোটিন মেটাবলিজম মানেই কিন্তু অতিরিক্ত জলের প্রয়োজন, এবং সেই জলটা যদি সে না পায়, তাহলে কিন্তু তার মেটাবলিজমের এই ঘাটতিটা হবে, এবং মেটাবলিজমের ঘাটতি হচ্ছে মানেই আমরা দেখবে ওই একটা টায়ার্ডনেস, সারাক্ষণ একটা ফাটিগ কাজ করা, এই জিনিসগুলো কিন্তু আমরা ফেস করি। আমি প্রথমে আমরা ডাইজেশন নিয়ে কথা বলছিলাম, ডাইজেশন ইস্যুস তো ডেফিনেটলি কনস্টিপেশন বলো, ব্লোটিং বলো, এগুলো কিন্তু অতিরিক্ত প্রোটিনের ফলে এগুলো আমাদের বাড়তে পারে। আর স্পেশালি যখন আমরা দেখি যে তার ডায়েটে হয়তো সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ফাইবার, ফাইবার মানে শাক সবজি ফলমূল, সেটারও যদি তার সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু জিনিসটা আরো এগ্রেভেট হতে পারে। হ্যাঁ। আর আরেকটা যেটা আমি বলবো, নিউট্রিশন ইমব্যালেন্স। নিউট্রিশন ইমব্যালেন্সও একটা ওয়ান অফ দ্য প্যারামিটার। কেন কি আমরা মনে করলাম যে হ্যাঁ প্রোটিন নিলেই বোধহয় আমাদের সব সমস্যার সমাধান, এবং সকলেই দেখি আজকাল প্রোটিন মানেই হাই প্রোটিন ডায়েট, কিন্তু এটা কিন্তু নয়। হ্যাঁ, প্রত্যেকটা এই যে আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট নিয়ে যখন কথা বলি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, তার কিন্তু নিজস্ব নিজস্ব একটা কাজ আছে। এমন নয় যে শুধু প্রোটিন খেলেই আমার সব হবে যদি আমি কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিই, বা শুধু কার্বোহাইড্রেট খেয়ে যাচ্ছি, প্রোটিন নেই, ফাইবার নেই। না, আমাদের একটা সিনার্জি বলে একটা টার্ম আছে, যার মানে এই যে কম্বিনেশন, একটা কার্ব ইস টু ফাইবার ইস টু প্রোটিন ইস টু ফ্যাট, এই কম্বিনেশনটা যদি আমরা না মেনটেন করতে পারি, তখন কিন্তু এই নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স তৈরি হতে পারে। নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স যদি তৈরি হয়, তখনই দেখবে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের হরমোনাল চ্যালেঞ্জেস, এনার্জি লেভেলস নিয়ে ইস্যু, হ্যাঁ, এগুলো কিন্তু শুরু হতে পারে। তাই আমি এটাই বলবো যে আহ, কোনো কিছু অতিরিক্ত আমাদের উচিত নয়, বিকজ এভরি ইন্ডিভিজুয়াল আমরা ডিফারেন্ট। তাই সেখানে আমাদের, আমার মনে হয় একজন প্রপার হেলথ প্রফেশনাল, একজন নিউট্রিশনিস্ট, একজন ডক্টরের সাথে কনসাল্ট করে তারপর আমাদের প্রোটিন ডিস্ট্রিবিউশনটার উপর মানে ফোকাস করা উচিত। ফুড থেকে যতটুকু আমরা হয় সেটা নেওয়াটাই ভালো, ডেফিনেটলি। সাপ্লিমেন্টেশন আমি চট করে দিই না, কিন্তু এটাও আবার ঠিক যে এখনকার দিনে আমাদের যে লাইফস্টাইল, লাইফস্টাইল মানে তো শুধু খাওয়া দাওয়া নয়, একটা সময় করে খাওয়া, টাইমলি খাওয়া, ঠিকঠাক কম্বিনেশনে খাওয়া,
ঘুমোনো, ঠিকভাবে ঘুমোনো, কতটা ঘুমোচ্ছি, কতক্ষণের জন্য ঘুমোচ্ছি, ঘুমানোর সময় কোনো রকম কোনো চ্যালেঞ্জ ফেস করছে কিনা, একটা প্রপার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজেস আমাদের রুটিনে, ইমোশনাল ওয়েলবিং, এই প্রত্যেকটা প্যারামিটার নিয়ে কিন্তু আমাদের লাইফস্টাইল। সো লাইফস্টাইল যদি আমাদের ঠিক না থাকে, তো তখন কিন্তু একটা আরেকটা এফেক্ট পড়ে। তো আহ, খুব প্র্যাকটিক্যাল সিনারিও আমি যদি বলি যে হ্যাঁ, এখন সবটা খাবারের মাধ্যমে পাওয়াটা ইজ আ চ্যালেঞ্জ, বিকজ এখন খাবারের যে আমাদের এই ইন্ডাস্ট্রি, সেখানেও এখন প্রচুর ধরনের তোমার অ্যাডাল্টারেশনের দুনিয়া, মানে ভেজাল। হ্যাঁ, কোনটাতে কি পিওর ফর্মে পাবে না পাবে, ইটস ভেরি ডিফিকাল্ট। তো কিছু কিছু সিচুয়েশনে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলবো না, আমাদের সাপ্লিমেন্টেশন দিতে হয়, বাট সেটাও হেলথ প্রফেশনালের আন্ডারে পরামর্শ নিয়ে, কতটা তার দরকার, কতটা তার দরকার, কতটা সে এক্সপেন্ড করছে, কতটা এক্সপেন্ডিচার হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে আমরা সাপ্লিমেন্টটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য দিই। বা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি একজন পেশেন্টের এই যে বিভিন্ন বয়সে, যেমন আমি যখন হসপিটাল সেক্টরে কাজ করেছি, খুব ক্লিনিক্যালি ক্রিটিক্যালি ইল পেশেন্টস যারা খেতে পারছে না, উঠতে পারছে না, অ্যাপেটাইট প্রচন্ড কম্প্রোমাইজ, তো তারা যারা খেতেই পারছে না, তাদেরকে আমি কি করে এক্সপেক্ট করতে পারি তাদের বাড়ির খাবার দিয়ে মিট আপ করাবো? তো তখন আমরা দেখেছি যে এই ধরনের কিছু সাপ্লিমেন্টস, প্রোটিন সাপ্লিমেন্টস, তাদেরকে অ্যাটলিস্ট একটা বেটার রিকভারিতে কিন্তু হেল্প করে। তো সাপ্লিমেন্ট মানেই যে সেটা খুব খারাপ তা নয়, বাট কি কন্ডিশনে, কতটা, কিভাবে দেওয়া হচ্ছে, এই জিনিসটার উপর রাইট নলেজ থাকাটা খুব দরকার। এবং এই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু একজন প্রফেশনালের আন্ডারে করলে ভালো।